আমি প্রথমেই যাচ্ছি ভাইয়া স্যারের কাছে। আচ্ছা, আপনার নামটা একটু সবাইকে বলবেন প্লিজ, আরো একবার। আমি যেগুলো বলেছি তারপর আপনার পরিচয়টা দেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি উইন ডায়াস। অনেকে আমাকে চিনবেন, আমার ফ্রেন্ডরা এবং আমার ভাই যারা শুনছেন। আমি তাদেরকে বলছি যে আমি যেই ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন একটা হোস্টেলে থাকি গাজীপুরে প্রায় 5 মাসের জন্য, সেই হোস্টেলে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা আমি এখন বলতে চাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। তখন আগস্ট মাস। আমি যে হোস্টেলে থাকি ওই হোস্টেলে এরকম একটা নিয়ম ছিল যে স্যাটারডেতে, শনিবার, আমাদের সন্ধ্যা 6টার পরে একটু রিক্রিয়েশনাল প্রোগ্রাম হতো। গান বাজনা, স্টুডেন্টরা গাইতো বা নাচ করতো বা এরকম কিছু একটা প্রোগ্রাম হতো, কারণ সানডে থেকে আমাদের আবার স্কুল আরম্ভ হতো। তো সেদিন অগস্টে আমাদের পরীক্ষা হওয়ার কারণে হঠাৎ করে বলে দিল যে আজকে হবে না এই প্রোগ্রামটা, তোমাদের আজকে ডর্মে যেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাদের হোস্টেল সম্পর্কে একটু যদি ধারণা নেই, আমাদের হোস্টেলটা 2টা ক্যাম্পাসে ডিভাইডেড এবং খুব বড় একটা হোস্টেল, 64 একর্স এর উপরে, 64 একরের উপরে একটা বড় হোস্টেল। এবং হোস্টেলের যে পাশে আমরা থাকতাম সেটা ছোট পোর্শনটা, যেখানে আমাদের স্কুল, আমাদের লাইব্রেরি, অফিস এবং আরো কিছু জায়গা ছিল। আর ওখানে আমাদের ছেলেদের ডর্ম এবং মেয়েদের ডর্ম ছিল। আমাদের রাস্তাটা ক্রস করে ওপারে অনেক বড় জায়গাটা, যেখানে আমাদের বাগান, মাঠ এবং অনেক জমি এবং টিচারদের রেস্ট কোয়ার্টার গুলা ছিল। তো আমাদেরকে এরকম নোটিশ দেওয়া ছিল যে রাত 8টার পরে কেউ ওই টিচারদের ওদিকে যাবে না, সব স্টুডেন্টরা ডর্মে থাকবে। কিন্তু যেহেতু সেদিন আমাদের কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমি তখন পড়ি ক্লাস 7-এ, 2005 এর ঘটনা এটা, এবং আমার ক্লোজ ফ্রেন্ড, তার নাম তিমথি, সে পড়তো ক্লাস 6-এ। তো আমরা দুজন মিলে প্ল্যান করি যে আমরা ওপাশে যাব টিচারদের হোস্টেলে এবং ওখানে টিচারদের কোয়ার্টারে, এবং ওখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব, গল্প করব এবং এটা ঘুরবো। এবং রাত হয়ে গেছে, তাই রাত্রেবেলায় ঘুরবো। আমরা ঘুরতে পছন্দ করতাম, কিন্তু এর আগে কখনো আমরা রাত্রেবেলা ঘুরতে যাইনি। তো আমরা বেরিয়ে যাই 8টার আগে, 7:30টার দিকে। তো গেটে কোনো প্রবলেম হয় না, আমরা দুজনই 7:45টার দিকে এরকম বেরিয়ে যাই। যে আমরা যখন ওপারে যাই, যে আমরা একটা টিচারের বাসা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে টিচারদের বাসা সব একতলা বাসা, 2, 3, 4, 5টা এরকম বাসা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা ডিপে একদম রিমোটে জায়গায় যাবো, যেখানে আমরা দিনের বেলা গিয়েছি এবং রাত্রেবেলা শুধু যাবো, যে কিছু গল্প করবো, চলে আসবো। তো আমরা যখন যাই, আমরা হঠাৎ করে একটা টিচারের বাসার সামনে আমরা দাঁড়াই। ওই টিচারটা আমাদের কেমিস্ট্রি টিচার ছিলেন, এবং আমরা এমনি দাঁড়াই তার বাসার সামনে কিছু সময়, দাঁড়িয়ে ভাবি যে আচ্ছা দেখি কি হয়। তার ওয়েট করার পরে মনে হলো না, আমরা একটু সামনে চলে যাই, আমরা এখান থেকে চলে যাবো। এর মাঝখানে হঠাৎ করে টিচারের দরজাটা, 2টা দরজা থাকে তাদের সামনে বাসায়। প্রথম দরজাটা কাঠের, এরপরে মসকিটো নেটের একটা দরজা। ভিতরের দরজাটা খোলা আওয়াজ পাই, পেলে আমার কাছে একটু ভয় লাগে যে এখন আমাদেরকে এখানে দেখলে কেউ ডিটেনশন দিতে পারে, তাই আমরা একটু সরে যাই। তো আমি যাই একটু সামনের একটা ঝোপের ওখানে দাঁড়াই, এবং আমার ফ্রেন্ডটা ও দরজার খুব কাছে থাকাতে ও দৌড়িয়ে পিছনে চলে যায়। তো ওই সময়টাই আমাদের দুজন ফ্রেন্ডের সেপারেশনটা হয়ে যায়। তো আমি ঝোপের ওখানে দাঁড়িয়ে আছি, এমন সময় আমাদের দৌড়ের শব্দটা শুনে টিচারের হাজবেন্ডটা বেরিয়ে বলে, কে ওখানে বলে এদিকে ওদিকে তাকে সার্চ লাইট মারলে এমন টাইমে সব লাইট গুলা আস্তে আস্তে ডিম হয়ে বন্ধ হয়ে গেল। এবং আমরা না ভাবছি যে কি করবো, হেঁটে যাবো, কিন্তু ওনার হাতে যেহেতু সার্চ লাইট দেখতে পাবেন, তাই আমরা তার সামনে দিয়ে হাঁটি না। আমরা যেখানে দুজন সেখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে তিমথি ওখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমিও দাঁড়িয়ে আছি ঝুঁকে রেখে। এমন সময় মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবার লাইট গুলো জ্বলে ওঠে, এবং টিচারও টর্চ সার্চ লাইট দিয়ে এদিক ওদিক মেরে কোথাও কিছু না পেয়ে দরজাটা আটকে দিয়ে আবার পিছনে যখন ভিতরে দরজাটা আটকে দেয়, তখন কনফার্ম যে টিচারটা বের হবে না। আমি পিছনে ফিরতেই দেখি আমার বন্ধু তিমথি ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি অবাক, ভাবি ও তো অন্যদিকে দৌড় দিয়েছিল, কিন্তু মাথায় এত চিন্তা আসেনি। বললাম, কি ব্যাপার? আচ্ছা চলো আমরা যাই। টিচারটা মেরে বের হলে, কিন্তু আস্তে আস্তে হাঁটি, যেন আমাদেরকে কেউ স্পট না করতে পারে। আজকে আমরা অনেক দূরে যাব। আমি বলি তিমথিকে, কিন্তু দেখে আমার একটা জিনিস মনে হয় যে ওকে কেন জানি হঠাৎ করে কেউ পানির মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিয়ে এসেছে। তার চুলগুলা পুরো নামানো এবং সারা গা ভেজা। আমি অত খেয়াল করি না, কারণ আমরা 3 মাসের বন্ধু এবং খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তো মনে হয় নর্মালি। তো ঠিক ও আমার এক হাত সামনে হাঁটছে এবং আমরা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমি ওকে ফলো করে হেঁটে যাচ্ছি তার পিছে পিছে। ও
ও হাঁটছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তিমথি, আমার তো একটা শব্দ মনে হচ্ছে, পিছন থেকে কি আর কেউ আসলো? ওর একটা ভাই ছিল, নাম বিলি। তোমার ভাই কি আমাদের সঙ্গে এসেছে? কোনো উত্তর দেয় না, শুধু হেঁটে যায়। আমিও তার পিছে পিছে হেঁটে যাচ্ছি। আমরা দুজনে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ঘাসগুলা বেশ বড়, আমাদের হাঁটু পর্যন্ত প্রায়। এবং পিছনে আমার মনে হচ্ছে যে আমার পিছনে একটা পাতার আওয়াজ বা কিছু মোচড়ানো আমাদেরকে ফলো করে হেঁটে আসছে। কিন্তু আমি বারবারই দাঁড়াচ্ছি, লক্ষ্য করছি, কিন্তু ওকে একদম নিশ্চিন্ত মনে হচ্ছে। হেঁটে যেতে যেতে বেশ অনেক দূর, অনেকটা সময় হয়ে গেছে। যেহেতু ওই হোস্টেলটা একটা গ্রামের মতোই, সেহেতু ওখানে এরকম রড নাই, বাঁশের উপরে লাইন টেনে ইলেকট্রিকের বাল্ব জ্বলে। তো আমরা বেশ হাঁটতে হাঁটতে বাল্ব যতগুলো ইলেকট্রিসিটি লাইট জ্বলে ওগুলা পার হয়ে চলে গেছি, এবং এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, আমরা এত দূরে চলে গেছি। এবং সামনেই হচ্ছে একটা বেশ ঢালু জায়গা, বেশ ঢালু একটা জায়গা, কোনো পুকুর না, কিন্তু ঢালু নিচু একটা মাঠ। এবং ঠিক ওখানে যে ও বসে পড়লো। ও দুটা হাঁটু একসঙ্গে নিয়ে দুটা হাঁটু দুপাশে দিয়ে হাত ধরে বসে প্রথম কথাটা বলে। তার কথা, আমিও বসে পড়ি তার পাশে। বসতেই সে আমার দিকে না তাকিয়ে একভাবে বলল, তুই জানিস আমাকে লাইব্রেরিতে যেতে হবে। আমি বলি, লাইব্রেরিতে? হ্যাঁ, লাইব্রেরিতে তো আমরা তো বুধবারই গিয়েছিলাম মনে হয়। তো যাবো আমরা, কালকে স্কুল খুলবে, লাইব্রেরি তো খোলা থাকবে, আমরা যাবো, কোনো প্রবলেম নেই। ও আমাকে বলে খুব গভীর ভাবে, এভাবে কখনো কথা বলে না, বলে, তুই বুঝতে পারিস না, ওরা আমাকে লাইব্রেরিতে যেতে দেয় না, কিন্তু আমাকে যেতেই হবে। আমি বলি, লাইব্রেরিতে যেতে হবে? আচ্ছা, কিন্তু কি হয়েছে, কেন লাইব্রেরিতে যেতে হবে? একটু সন্দেহান হয়ে জিজ্ঞেস করি। কিন্তু আমার তখনও কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার গাটা একটু ঘামছে, মনে হচ্ছে যে আমার একটু ঘাম হচ্ছে, খুব গরম অনুভূতি হচ্ছে, কিন্তু সব ঠান্ডা, জায়গা একদম নিস্তব্ধ। ও আরম্ভ করে কথা বলা, অনেকটা তুই করেই কথা বলে, মানুষের সঙ্গে কখনো এরকম বলতো না। বলে, দেখ, এই লাইব্রেরিতে একটা ছেলে মারা গেছে, তুই কি জানিস? আমি বলি, আমি তো কম মাসে আসলাম। ও আমার কথা থামিয়ে, হ্যাঁ, তুই কিভাবে জানবি? তুই তো কম মাসের জন্য এখানে এসেছিস, আমি তো অনেক দিন ধরে এখানে আছি। এই লাইব্রেরিতে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কেন ওই টিচারটা একটা টিচারের নামে বলে, বা কোনো একটা ডিনের নামে বলে, ওই তার এই একটা সাধারণ বিষয় নিয়ে ওই ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। হয়তো ওই মেয়েটাকে সে ভালোবাসতো, তাই বলে কেন ওই ছেলেটাকে এক্সপেল করে দিতে চেয়েছিল। ছেলেটা অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমি দেখি ও আস্তে আস্তে ওর শটটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গম্ভীর, এবং ও অনেক ইম্পোজ ভাবে কথা বলছে, আমাকে যেন চেপে ধরবার মতো। তো আমি বলছি, তো কি করব আমি? আমাকে তো এটা আগে বলিসনি কখনো, তোর আজকে শুনতে হবে সব কথা। ওই লাইব্রেরিতে অনেক কষ্ট পেয়েছে, তুই বুঝিস মানুষের গলায় দড়িতে ফাঁস আটকে কিভাবে মরে? আমি কাঁপছি। আমি বলছি, তিমথি, যদি তুমি আমাকে ভয় দিতে চাও, আমি ভয় পেয়েছি, কিন্তু এখন আমরা ফিরে যাই, চলো, কারণ অনেক রাত হয়েছে এবং আমরা জানি যে আমরা অলরেডি বকা খাবো, কিন্তু তারপরও আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ও বলে, না, যাব না, কিন্তু তুইও যাবি না, তোকে বুঝতে হবে এগুলা কেন হয়, এগুলা হতে পারে না এখানে, এরকম নানা কথা বলে। ও আরেকটা ছেলের কথা বলে যে নাকি সাপ আনতে পারে। ও আমাকে বলে, ওই ছেলেটার সঙ্গে ঘুরবি না তুই। সাপ আনতে পারে ব্যাপারটা একটু বুঝবেন। হচ্ছে একটা ছেলে, তার নাম মারমা, তারা উসাই সিং মারমা নামে একটা ছেলে, তারা নাকি স্পেল দিয়ে, মন্ত্র দিয়ে সাপকে বসে আনতে পারে, সাপ চালাতে পারে। তো ও আমাকে বলে যে ওই ছেলেটার সঙ্গে যেন আমি না ঘুরি। ওই ছেলেটা আমার ক্লাসমেট, কিন্তু ওরকম ভাবে কথা হতো না, বাট মাঝে মাঝে ঘুরতাম, তো যেন না ঘুরি এই জন্য। এবং ও আরো কথা বলে, ও বলে যে এগুলা, এবং ও অনেক কি কি যে কথা বলতে থাকে, অনেকটা আমার কাছে মনে হয় যে আমি একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, আমি বের হতে পারছি না, আমাকে কে জানি আটকিয়ে স্ট্যাচুর মতো বসে রেখে দিয়েছে। এমন সময় হঠাৎ করে আমি ওর গলার দিকে লক্ষ্য করি, দেখি যে ওর গলার কখনো তিমথি কলার উঁচু করে রাখে না, কিন্তু ওর কলার নামানো, উঁচু মানে ওর কলার উঁচু করা, কিন্তু কলারের এক পাশ দিয়ে দেখা যাচ্ছে যে গলায় লাল একটা দাগ। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, তোর গলায় এটা কি হলো রে? এটা তো আমি দেখিনি আগে। ও কোনো উত্তর দেয় না। আমি বলি, কি বিনি কি এখানে এসেছে? আমি কিছু বুঝতে পারছি না, আমার গায়ে বার কাঁপছে, আমি ভয়ে আরো শাটো হয়ে গেছি। এখন আমার মাথায় কিছু আসছে না। আমি হঠাৎ করে মনে হলো যে আমরা চাচ্ছি একটা গান গাই, একটা ধর্মীয় গান। আমরা বললাম যে আমরা গানটা আরম্ভ করি, কারণ আমার এখানে গানটা গিয়ে আমরা ফিরে চলে যাব, আমার কেন জানি খুব খারাপ লাগছে, আমি খুব ব্যস্ত হয়ে যাই। ও বলে, না, তুই গানটা ধরবি না, তুই আরম্ভ করবি না গানটা, চুপ করে বসে থাক।
আমি বলি না, আমি যেতে হবে বলেই আমি ওকে না বলেই মানে কিছু ও আরম্ভ করুক আর না করুক আমি গানটা ধরে ফেলি। আমি যখনই গানটা গাইতে আরম্ভ করি তখন একটা অদ্ভুত বিষয় ঘটে। ও ঠিক 4 পায়ে একটা কুকুর যেরকম নেমে যায়, ও গড়িয়ে আমার সামনে, আমি আজব হয়ে যায় যে কিভাবে ও নেমে গেল ওই গর্তের মধ্যে, ওই বড় মাঠের নিচু মাঠের মধ্যে। এবং ও নেমে গিয়ে একটা মানে কিরকম একটা আওয়াজ হলো, খুব একটা গাড়ির চাকা ব্রেক করলে যে কি যেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হলো। এবং আমি আর ফিরে তাকাই না, আমি জোরে জোরে গানটা গাইতে গাইতে দৌড় দিয়ে, একদম যতটুকু শক্তি ছিল শরীরে দৌড় দিয়ে আমি আমার একদম মানে এত জোরে দৌড় দিয়েছিলাম আমি বুঝতে পারিনি কখন আমি মেইন গেটের সামনে চলে এসেছি। এবং আমি টিচারদের ওই কোয়ার্টার গেট থেকে বেরিয়ে চলে আসছি, কারণ কোনো লোকও দেখিনি, কোনো গার্ড। কিন্তু যখনই আমি হোস্টেলের মধ্যে ঢুকি তখন দেখি যে হোস্টেলে 4 জন ভাই অলরেডি চলে আসছে এবং আমাকেও তারা গেটেই আটকায়। বড় ভাইরা আটকে বলে, এত সময় কি করছিলি? আমার মুখে দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, আমি শুধু দাঁড়িয়ে কাঁদছি। কিন্তু আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে অলরেডি তো শাস্তি পাবোই, কারণ ওপাশে গিয়েছিলাম রাত্রেবেলা। এমন সময় ঘড়ির দিকে তাকাতে আমি তাজ্জব হয়ে যাই। আমার নামের পাশে ওরা নামটা লিখছে, নাম জিজ্ঞেস করলে বললাম 10:35 বাজে। আমি গিয়েছি 8টায় এবং আমার কাছে মনে হলো যে 10-15 মিনিট ছিলাম। আমি 2.5 ঘন্টা ওখানে কি করছিলাম আমি বুঝতে পারি না। বল যে কালকে অফিসে দেখা করবি, এই বলে একটা ভাই আমাকে অনেকটা ঘাট ধরে নিয়ে ডর্মে নিয়ে যায়। আমাদের ডর্মটা এরকম 2 তলা, আমার রুমটা একদম 2 তলার কর্নার সাইডে, আমার রুমের পাশেই বাথরুম, আর তিমথি থাকতো নিচ তলার একদম ফার্স্ট রুমে। কিন্তু আমরা কখনো একটা রুমে রাত্রে 10টার পরে যেতাম না আরেকজনের রুমে। আমি যেতে পারি না এবং আমার কাছে মনে হলো সবাই নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে। তাই আমি উঠে আমার রুমে সবাইকে ঘুম পাওয়া দেখে আমি যাই, আমাদের একটা ক্যান্টিন আছে ওখানে, একটা বড় ভাই ক্যান্টিনটা চালায়, ওখানে যে দাঁড়াই। বড় ভাইটা আমাকে দেখেই বলে, কি রবিন, ভূত দেখলি? তোকে এরকম লাগছে কেন? আমি তখনও আমার এক্সপিরিয়েন্স থেকে কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিমথি কি হলো, কারণ আমি তিমথিকে তো ওখানে দেখে এসেছিলাম। আমি খুব সন্দেহের মধ্যে, এমন সময় একটা ছেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে, দেখে মনে হলো যে সে ওই তিমথির পাশের রুমেই মনে হয় থাকে। আমি তাকে খুব অনুনয় বিনয় করে বলি যে তিমথিকে একবার আমার কাছে ডেকে দাও, তিমথি কি আছে রুমে? আমি একটু তিমথির সঙ্গে কথা বলতে চাই, কারণ তিমথি আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড। এবং কেন আজকে এরকম হলো, কেন এগুলো বললো, আমি কিছুই বুঝতে পারি না। ওই ছেলেটা আমার রিকোয়েস্ট অনেক করার পরে আনে এবং 4-5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমি বলতে পারবো না কিরকম। এর মধ্যে দেখি তিমথি এসেছে, ওই লাল গেঞ্জিটাই পরা এবং চোখ মুছতে মুছতে এসেছে, অন্য একটা প্যান্ট পরা, একটা স্লিপিং প্যান্ট। চোখ মুছতে মুছতে এসে বলে, উইন কই, কি হয়েছে? ওকে দেখে তো আমার তখনই খেয়াল হলো যে ওর গা একটু ভিজা নেই, শুকনো, এবং মাত্র বিছনা থেকে উঠে এসছে। আমি প্রথমে জিজ্ঞেস করবার আগেই কিছু ওর গলা টেনে ধরে আমি ওর গলায় হাত দিই, গলায় হাত দিয়ে ওর গলা অনুভব করি, দেখি কোনো আঠা লেগে আছে বা কিছু কিছু কি দেখে আমাকে ভয় দেখাতে চাচ্ছিল। কিন্তু ও এতে খুবই আমার উপরে বিরক্ত হয়ে যায়, আমার হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয়, বলে হঠাৎ করে কি হলো, কি আজব ব্যাপার, আমার গলা ধরছিস কেন? আমি বলি না, কিছু হয়নি, কারণ ওখানে অলরেডি 3-4 জন 5 জন চলে এসেছে, আমি কারো কোনো ট্রাবল চাচ্ছিলাম না। তো আমি বলি, বিনি কোথায়? কেন, বিনি তো ঘুমিয়ে আছে। তুই কখন এসেছিস ওপাশ থেকে? ও বললো, কেন, কারেন্ট যখন চলে গিয়েছিল তখন তো আমি চলে এলাম, আমি তো ভাবলাম তুইও চলে এসেছিস। আমি অবাক, তাহলে কে আমার সঙ্গে ওই 2.5 ঘন্টা ওখানে এভাবে আমাকে আটকে রেখেছিল? এবং যে মানুষটি সমস্ত গা ভেজা ছিল, পুরা গা ভেজা ছিল এবং গলায় রক্ত, মানে একটা লাল একটা দাগ ছিল, এবং কিভাবে যে সে নেমে গেল আমি সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না। বুঝতে পেরেছি। এবং এরকম উইয়ার্ড ঘটনা আপনি যেটা বলছিলেন যে ওইখানকার মানে কেউ হিন্টস কারোর কাছ থেকে পান নাই, বাট এরকম ঘটনা মাঝে মাঝে ওখানে আরো অনেক কিছু ঘটেছিল। আচ্ছা, আমরা এই ঘটনাটার কি ব্যাখ্যা হতে পারে জানি না, তবে আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই SMS করে জানাবেন যে আপনাদের কাছে কেস রয়েছেন। তার সাথে আমরা একটু পরিচিত হব, আপনার নামটা একটু বলবেন। হ্যালো এভরিওয়ান, আমি আয়মান হাসান, ইউনাইটেড ইউনিভার্সিটিতে ট্রিপলিতে পড়ছি। ওকে, সো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওকে, ফাইন। আপনার ঘটনাটা আমরা কি শুনে ফেলি? আমি যে এক্সপিরিয়েন্সটা বলবো সেটা হয়েছিল, ফার্স্ট শুরু হয়েছিল 2006-এ মার্চের দিকে। শুরুতে ওই সময় আমি ক্রিকেট খেলছিলাম বিকালবেলা। আমি 3 তলা দেখতে পাচ্ছি যে 3 তলার বাড়িওয়ালা যিনি, উনি বারান্দায় বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরের দিন আমার ফিজিক্স এক্সাম ছিল, আমি তখন ক্লাস 9-এ।
আমি সকালবেলা ঘুম থেকে উঠে কান্নার আওয়াজ শুনতে পাই। সেটা হচ্ছে যে ওই যে বাড়িওয়ালা যাকে দেখলাম যে বারান্দায় বসে কন্টিনিউয়াসলি চেইন স্মোকিং করছে, তার ওয়াইফ কাঁদছিল এবং সে সেই রাতে মারা গেছে। পরে দিয়ে শুনলাম যে তার অনেকগুলো হার্ট ব্লক, হার্টের সমস্যা, সিগারেট খাওয়ার জন্য যেসব সমস্যাগুলো হয়। ওকে। তার 2-3 মাস পর একবার এরকম হলো যে আমরা অনেকগুলা কাজিন মিলে এক জায়গায় আর কি আমাদের বাসার সামনে ছিলাম। আর কি আমাদের আমি আর আমার এক কাজিন অনেকগুলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য গাড়িতে করে বাইরে গেছিলাম। গাড়ি সহ বাসায় ফিরেছি। গাড়ি যখন পার্ক করছি তখন দেখি যে দুইটা লোক আর কি, একজন বড়, দুইজনকে আমি চিনি, একজন বড় আরেকজন হচ্ছে টোকাইয়ের মতো। তারা হচ্ছে আমার বাসার অপোজিটের যে বাসা, ওই যে বাসায় আমি দেখলাম যে লোকটা মারা গেল, ওই বাসার সামনে দিয়ে ক্রস করছে। এমন সময় দেখলাম যে উপর থেকে ওয়েল্ডিং করার সময় যেরকম আগুনের ফুলকি পড়ে সেরকম আগুনের ফুলকি পড়তে শুরু করলো। আমাদের গাড়িতেও কিছু পড়লো, তাদের গায়েও কিছু পড়লো। এবং ওই দুইজন করলো কি, উপরে তাকে ওই আর কি যেখান থেকে আগুন করছে সেই দিকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করলো। আমি সুন্দর মতো আমার কাজিন সহ বাসার ভিতরে চলে গেলাম। তার কিছুদিন পর আমি যেটা অবাক কাণ্ড সেটা হচ্ছে যে যেই দুইজনের গায়ে এই ওয়েল্ডিং এর মতো এই আগুনের ফুলকি পড়েছিল তাদের দুইজনেরই কিছু সমস্যা হচ্ছে। যেই আঙ্কেল ছিল ওনার মেন্টালি কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তাকে আর কি চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। আর সাথে যেই টোকাইয়ের মতো আরেকটা যে ছেলে ছিল সে এখনো আমাদের গলিতে থাকে এবং সে 100% অ্যাবনর্মাল। তার মুখ থেকে কন্টিনিউয়াসলি লালা পড়ে, গায়ের জামা সারাক্ষণ চেঞ্জ করে রাখা থাকে, গায়ে সারাক্ষণ গামছা দিয়ে রাখে তার আর কি আত্মীয় স্বজন যারা ওই জায়গায় থাকে। এন্ড দিস ইজ দ্য বিগিনিং। এন্ড এরপর যেটা হলো যে তার কিছুদিন পর আমি বুঝতে পারছি যে লোকটা মারা গেছে তার সাথে এটার কিছু সম্পর্ক আছে। আমি দেখলাম যে তার কিছুদিন পর আমি আমার আপন ভাই যে সে এখন কানাডায় থাকে তাকে সহ আমি বাসায় ফিরেছি। বাসায় ফিরে দেখলাম যে একই রকম একইভাবে উপরে একটা শ্যাডো 3 তলায়, সেখান থেকে আগুনের ফুলকি পড়ছে। আমার গায়েও কিছু পড়লো, আমার ভাইয়ের গায়েও কিছু পড়লো এবং দেয়ার ওয়াজ নো ফিলিংস। আমি কিছু বললাম না কারণ আমি ব্যাপারটা জানি যে দিস ইজ সামথিং উইয়ার্ড ইজ গোয়িং অন দেয়ার। আমার ভাইয়া যেটা করলো যে উপরে তাকিয়ে একটাই সেন্টেন্স ইউজ করলো যে মানুষজনের কি কোনো কমন সেন্স নাই। আমি জানি যে সামথিং ইজ রং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। আমি জোর করে আমার ভাইয়া, হি ইজ অ্যাট লিস্ট 8 years older than me, আমি তাকে জোর করে আমাদের বাসায় ঢুকিয়ে দিলাম কলাপসিবল গেট খোলা অবস্থায়। ওই আমার রুম থেকেই ওই 3 তলার বারান্দাটা দেখা যায়। আমি তখনও আর কি আমার রুমের সামনে আমি দাঁড়ানো, আমি বাসার বাইরে আমার রুমের সামনে দাঁড়ানো জানলার সামনে, আমি 3 তলা দেখছি শ্যাডো ওয়াজ স্টিল মুভিং অন এবং আগুনের ফুলকি তখন পড়ছিল না কিন্তু শ্যাডোটা ছিল। আমি শুনতে পাচ্ছি আমার ভাইয়া আর কি, আমি ঠিক জানলার পাশে দাঁড়ানো, আমার ভাইয়া কম্পিউটার খুললো, সে একটা গেমস খেলছিল আনরিয়েল টুর্নামেন্ট। আমি হঠাৎ করে দেখলাম যে শ্যাডোটা আমার দিকে ছুটে আসছে এন্ড আই ওয়াজ রিয়েলি স্ক্যার্ড। ছুটে এসে আমাকে ক্রস করে চলে গেল এবং আমি ধাম করে একটা শব্দ শুনতে পেলাম। এবং পরের ঘটনাটা পরে বলি। শ্যাডোটা যখন আমাকে পাস করছিল আমাকে মনে হচ্ছিল আমাকে কেউ গরম পানিতে চুবাচ্ছে। আমি জলদি ভিতরে কি ঘটনা ঘটেছে দেখার জন্য ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে আমার আব্বু আর আমার বোন বসে খাচ্ছে। আমার ভাইয়ের রুমে গেলাম, রুমে গিয়ে দেখি আমাদের যে ফ্যানটা, সিলিং ফ্যান, সেটা খুলে পড়ে গেছে এবং ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে এবং সে আর কি জাস্ট হোয়াট ক্যান আই সে, সে কিছুই নড়াচড়া করতে পারছে না এবং জাস্ট তাকিয়ে আছে। এবং ব্লেডের আঘাতে আমাদের একটা স্টিলের আলমারিতে পুরো একটা বিশাল দাগ পড়ে গেছে, সেটা এখনো আছে এবং দ্যাট ওয়াজ দ্য এন্ডিং। ওকে, সো অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি। আর আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে আমি জানি না যে কাদের কেমন লাগছে এবং আপনারা অবশ্যই কেমন লাগলো সেটা জানিয়ে আমাদের এসএমএস করবেন। এবং আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে একটা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমার নাম আদর। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি খিলগাঁও থাকি। তো আমি আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা এপ্রিলের শেষের দিকে ঘটেছে এই বছরই। তো আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের হলুদের অনুষ্ঠান ছিল। তো আমরা সেখানে বেশ রাত, হলুদের অনুষ্ঠান অনেক জাঁকজমক হয়, সেই জন্য অনেক রাত হয়ে গেছিল। যেহেতু আমি বাইকে চলাচল করি, তো সেই জন্য আমি ওই রাতটাকে
এত রাত মানে আমার কাছে কোনো সমস্যা না, আমি যে কোনো মুহূর্তেই বের হতে পারি। তো তখন প্রায় রাত 2:30 বাজে, 2:30 বেজে যায় আমার বের হতে হতে। আমি রওনা দিই। এটা আমার অনুষ্ঠানটা ছিল শেওড়াপাড়া। তো সেটা আমার বাসা থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূর হবে। তো আমি রওনা দিই। মাঝপথে লক্ষ্য করলাম যে রাস্তায় আসলে মানে কোনো মানুষ দূরের কথা, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, একদম নিরিবিলি রাস্তা, জাস্ট রাস্তার বাতিগুলো জ্বলছে। তো এই মুহূর্তে আমার যে ভয়টা আসলো সেটা আসলে মানে ভূতের কোনো ভয় না, সেটা আসলো মানে আমি মনে করলাম যে মানে ছিনতাইকারী আমার ভয় একটা আসলো এত রাতের বেলা। তো আমি তখন যেটা করলাম, আমি আমার বাইকের গতিটা বাড়িয়ে দিলাম এবং খুবই দ্রুত গতিতে আমি রওনা দিলাম বাসার দিকে। তো কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম বিজয় সরণির যে লিঙ্ক রোডটা হয়েছে তেজগাঁওয়ের দিকে। তো রোডটা প্রথমে উঁচা, কিছু দূর উঁচা যখন আমি উঠলাম তখন আমার হেলমেটের গ্লাসটা খোলা ছিল। তো আমি মানে যেহেতু বাইকে অনেক গতি ছিল, আমি আমার চোখে আগুনে লাগার মতো কিছু একটা আমার চোখে লাগছিল। হ্যাঁ, সেই জন্য আমি জাস্ট হেলমেটের গ্লাসটা লাগিয়ে দিই। তো রাস্তাটা যখন আস্তে করে নিচের দিকে নামার পরেই আমি লক্ষ্য করলাম যে আমার বাইকের আলোটা মানে গিয়ে কোন একটা মানুষের দিকে রিফ্লেক্ট হচ্ছে। তো খুবই অল্প সময়ের জন্য জিনিসটা দেখেছি, তো আমার ঠিক মতো খেয়াল নেই, সেলি নামে বোঝা যাচ্ছিল না, জাস্ট সাদা মানে লাইট পড়ার পরে পুরোটাকে সাদা মনে হচ্ছিল। তো তৎক্ষণাৎ আমি জাস্ট ব্রেকটা করলাম, ব্রেক করে একদম জায়গায় আমার বাইক থেমে গেল। তো এতক্ষণ ইঞ্জিনের শব্দ ছিল, কিছুটা হলেও একটা মানে শব্দ ছিল, কিন্তু যখন বাইকটা থেমে গেল তখন একদমই নীরব, রাস্তাটা এমনিতে কেউ নেই। আমি লক্ষ্য করলাম যে আসলে কিছুই না, মানে আমি হয়তো ভুল দেখেছি। ওকে। তো আমি আবার পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম বাইক, দেখি স্টার্ট নিচ্ছে না। মানে ওই সময় পরিবেশটা আসলে এত থমথমে, রাস্তায় একটা মানুষও নেই, মানে জাস্ট বাতিগুলো জ্বলছিল। আমি ভয় পাচ্ছিলাম যে এখন যদি ছিনতাইকারী আর কবলে পড়তে হয় তাহলে আমার কোনো উপায় নেই। আর আমার বাইকটাও বেশ ভালো কন্ডিশনে ছিল, কিন্তু তাও আমি ধরতে পারিনি। আমি চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে না। আমি একটু অবাকই হলাম। তো একটু পরে সামনে আমার মেইন রোড দেখা যাচ্ছে, মেইন রোডটা দেখা যাচ্ছে। তো মেইন রোডে পাশে দেয়াল থেকে একটা মাথা দেখতে পেলাম, মানে জাস্ট ছায়াটা দেখা যাচ্ছে, কোনো চেহারা দেখা যাচ্ছে না। আমার মনে হলো যে না, কেউ একজন দেখছে আমাকে, হ্যাঁ ফলো করছে। তো আমি আবারও স্টার্ট করার চেষ্টা করলাম, দেখি না বাইক স্টার্ট নিচ্ছে না। একটু পর লক্ষ্য করলাম যে না, সেখানে আরো কয়েকটা মাথা দেখা যাচ্ছে। অর্থাৎ আমি ধরেই নিলাম যে না, এবার আমাকে ছিনতাইকারী কবলে পড়তেই হচ্ছে। হ্যাঁ, একজন অনেকজনকে কল করেছে, এরকম কিছু একটা হবে। আমি বেশ খুব দ্রুত চেষ্টা করতে থাকলাম, আবারও সেলফ স্টার্ট কাজ করছে না, সবকিছুই চেষ্টা করলাম, হচ্ছে না। তো তখনই দূরে মেইন রোডটা দেখা যাচ্ছে যে একটা লোক হেঁটে যাচ্ছে, লোকটা হেঁটে যাচ্ছে। তো আমি তাকে ডাক দিতেই নিলাম, কিন্তু হঠাৎ আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম যে একটা দৃশ্য, খুবই সিম্পল দৃশ্য, কিন্তু তারপরেও আমার খুব ভয় লাগলো। এই জিনিসটা দেখলাম যে লোকটা হেঁটে যাচ্ছে একদম তার মতো করে সোজা, এবং তার পিছনে কতগুলো কুকুর একদম সারিবদ্ধ ভাবে হেঁটে যাচ্ছে। দৃশ্যটা তেমন কোনো ভয় না হলেও মানে ওই সময় আমার ভয় লাগলো, মানে পরিবেশটা এরকম ছিল যে আমি একদম ভয়ে স্তম্ভিত হয়ে পড়ি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো এমন সময় আমার পাশে আরেকটা বাইক এসে থামে। তো আমি তাকালাম, দেখলাম যে আমার এক বন্ধু, ওর নাম আকাশ। তো তাকে দেখে আমার মানে একটু সাহস হলো। তো সে আমাকে জিজ্ঞেস করলো কি সমস্যা এত রাতে। আমি বললাম যে স্টার্ট হচ্ছে না। সে জাস্ট আমাকে কি একটা জিনিস করলো, বাইকটা স্টার্ট হলো। তো আমি তারপর আবার রওনা দিলাম। আর ও আমার চেহারা দেখে মনে হচ্ছিল যে আমি আসলে খুব ভয় পেয়েছি। হ্যাঁ, তো সে আমাকে বললো কি যে চল তোকে বাসায় দিয়ে নামাই দিয়েছি। তো ওর বাইকে ও ছিল, আমি আমার বাইকে বাসার দিকে রওনা হলাম।
রাত তখন 3টা বেজে যায়। আমি চলে আসি, তখন ও বিদায় নেয়, আমি উপরে চলে যাই। অনেক রাত হয়ে গেছে, বাসায় ঘুমিয়ে পড়ি। তারপর সকালের দিকে তাকে আমি ফোন দিই। আমি তো আসলে ঘটনাগুলো তাকে কিছুই বলি না, এবং আমি যা দেখি, হ্যাঁ, মানে সে আসার পরে এরকম কিছুই আমি আর লক্ষ্য করলাম না। হ্যাঁ, আর আমি মানে তখন আসলে এগুলো শেয়ার করতেও চাইনি। রাত্রেবেলা আমি সকালবেলা তাকে ফোন দিলাম ধন্যবাদ দেওয়ার জন্য, যে আসলে কালকে মানে তুই না আসলে একটা আমার কি হতো না, আমি বুঝতে পারছিলাম না। তো তখন তাকে আমি যখন বললাম, তখন সে আমাকে বললো, মানে ফোন দিলাম যে এই অবস্থা। তখন সে বললো যে না, আমি তো কালকে ঘুমাইছিলাম ওই সময়। ওকে। আমি মনে করলাম যে না, সে হয়তো আমার সাথে দুষ্টামি করছে। মানে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আমি সেই ছিল আমার সঙ্গে। হ্যাঁ, পরে মানে অনেক কিছু করে জানতে যে পারলাম। ফ্রেন্ডটা আপনার সাথে তখন মানে যার সাথে দেখা হয়েছিল এই মুহূর্তে, সে আসলে তখন ছিলই না ওখানে, কিন্তু সে আপনাকে বাসায় দিয়ে এসেছে। সে কোনো মতেই আমার কথা বিশ্বাস করছে না যে আমি আসলে তাকে দেখেছিলাম। আসলে ব্যাপারটা এরকম ছিল যে আসলে আমি আর এটার ব্যাখ্যা আসলে আমি খুঁজে পাইনি। আপনার ফ্রেন্ড আজকে এসেছেন আমাদের জি, এখানে, হ্যাঁ, আমাদের এবং এসেছেন। আমি বলেছিলাম আপনাকে যে এটা কিরকম নাকি, যে ফ্রেন্ডটা মজা হ্যাঁ, করেছেন, বাট আমিও তাই মনে করছিলাম, এবং ওরাও মানে এই জন্য প্রমাণের জন্য সে অনেকের কাছে বলে দেখ যে আমি বাসায় ছিলাম। না, পরে দেখলাম যে আসলে এটা। তো আমি যেটা মনে করলাম যে পুরোটা আমার হ্যালুসিনেশন হতে পারে, যে হয়তো আমার ভয় ছিল একটা। হ্যাঁ, ভয় ছিল একটা, এই ভয় থেকে এটা সৃষ্টি হয়েছে। কিন্তু তাকে আমি স্পষ্ট দেখি, হ্যাঁ স্পষ্ট দেখি, এবং সে আমাকে বাসায় আমার মনে হলো যে না, সে যদি তখন তাকে না দেখতাম তাহলে আমি এতটুকু সাহস পেতাম না বাসায় যাওয়ার জন্য। তো এই জন্যই হয়তো কোনো না কোনো কারণে তাকে দেখছি, অথবা আমি আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাই। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আমাদের ঘটনাগুলো শোনার জন্য। সো মুন্দাস, আপনার যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন, বাকি যে ঘটনাগুলো ছিল একটু আমাদের বলে ফেলেন এর আগে। হ্যালো লিসনার্স, আম ব্যাক, মুইন্ডাস। আমি এই ঘটনাটা বলার আগে আমি একটু বলে নিতে চাই যে আমার কাজিন যে আমাকে ঘটনাটা বলেছিলাম, এবং আমি ছিলাম দেশে, এই ঘটনাটা ঘটেছিল মোংলাতে। তার নাম জনি, তাকে বলতে চাই। এবং আমি এই ঘটনাটা যার যার সঙ্গে শেয়ার করেছি, এরকম আমার একটা বউ কণা এবং আরেকজন নিপা, তারা আমাকে অনেক সাপোর্ট করে এবং তারা আমাকে এনকারেজমেন্ট দিয়েছে বুথ এফএমে আসবার জন্য, কথা বলবার জন্য। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার ওই কাজিনটার বাবার একটা লিজ আছে, মোংলাতে চিংড়ি মাছের চাষ হয়। তো ওই লিজে রাত্রেবেলা 6 বিঘার মতো জমি, তো ওখানে মানে লিজটাকে চোরের থেকে প্রোটেক্ট করবার জন্য কেউ একজন থাকে। তো সেদিন পালাক্রমে ওকে যেতে হচ্ছিল। তো ও যখন ওই লিজে রাত্রে থাকবার জন্য যাচ্ছিল, তখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমাদের গ্রামের ওই রাস্তা দিয়ে ও লিজে যাওয়ার আগে একটা 3 রাস্তার একটা মোড় আছে, মানে ইটের রাস্তা, 3 রাস্তার মোড়। ওই রাস্তার এক পাশে হচ্ছে গোলবাগান, ডান পাশে আমার একটা মামার বাড়ি। কিন্তু মামার বাড়িটা এর আগে প্রায় 50 হাত এমনি খালি একটা জায়গা, তারপরে আবার 50 হাত একটা বড় পুকুর, তারপরে মামার বাড়িটা, মামার নাম জিদিদিও। তো সেই মামার আবার অনেকগুলো মহিষও আছে, মামা গরুও পোষে, মহিষও পোষে, তো এগুলো পালে, তো এগুলো আছে। তো ও যখনই যাচ্ছিল রাত্রে 10:30টার দিকে, তখন আমার ভাই জনি দেখতে পায় যে ছোট একটা মহিষের বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। তো আমাকে বলে যে বাচ্চাটা এত ছোট, মানে এরকম ছোট, মানে একদম নতুন নিউবর্ন একটা মহিষের বাচ্চা, এবং বাচ্চাটা তার কোমরের চেয়েও নিচে। তো এরকম হেঁটে আসছিল, তো সে কি করবে বুঝতে পারছে না। তো ভাবলো যে বাচ্চাটাকে ওইদিকে চালিয়ে দিবে, হেঁটে হেঁটে চলে যাবে বাচ্চাটা মহিষের দিকে। কিন্তু ও যখনই বাচ্চাটা আরেকটু কাছে গেল, তখন দেখলো যে পিছনে একটা মানে মা মহিষটা, বড় মহিষ একটা, এবং সিং মা। তো ওইটা দেখে বলছে এত রাত্রেবেলা এই মহিষটা তো এভাবে ছেড়ে আসতে পারে না, মানে ওরা গ্রেস করে তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা পর্যন্ত, রাত্রেবেলা কিভাবে বেরিয়ে আসলো। ও কি হলো কি, একটা ডাল ভাঙলো, পাশের বেড়ার থেকে একটা ডাল ভাঙলো ওকে তাড়া দেওয়ার জন্য। ও যখনই বেড়ার থেকে ডাল ভেঙে তাড়িয়ে দিতে যাচ্ছে, ও দেখে ওই মহিষটার পিছনে মানে একটা ওই মহিষের ডবল একটা উঁচু, মানে এত উঁচু যে খেজুর গাছ পর্যন্ত উঁচু মহিষ, এবং বিশাল বড় বড় শিং দিয়ে দাঁড়িয়ে আছে। এবং ওর নিচে মানে মহিষ ভরা, ওই বড় মহিষটার নিচে মানে অনেক মহিষ ভরা, পুরো রাস্তা সব আটকে গেছে মহিষ দিয়ে। আর ওই মহিষটা যখনই মাথাটা ঢাকা দিল, মাথা নিচু করে, মানে বেড়া একটা দেখলো যে ভেঙে গেছে। ও ওই দেখে, মানে ওর কোনো সেন্স নাই, ও মানে সব ফেলে দৌড় দিয়ে, চিল্লানি দিয়ে দৌড় দিয়ে ওই
বাড়ির কাছে আস্তে আস্তে পড়ে গেছে ওই গোল বাগানের দিকে, মানে ওখানে পড়ে গেছে। পড়ে গেলে আমাদের পাশের বাসা থেকে মানে কেউ ডাক দিয়েছে যে কিছু একটা হয়েছে, কেউ আগাও, মানে খুলনার ভাষায় আগাও, কিছু একটা হয়েছে। তো যে মানে জনির বাবা যেহেতু তার ছেলেই যাচ্ছিল, আমার মেশো, উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে যে দেখে কি তার ছেলে রাস্তার উপরে পড়ে হাঁপাচ্ছে, মানে কিছু বলতে পারছে না, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, কিছু বলতে পারছে না, হাঁপাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরা পিছিয়ে পিছিয়ে আসছি, যেহেতু গিয়েছিলাম দেশের বাড়িতে, এসে দেখছি ওখানে কথা বলতে পারছে না, একদম সেই কেন হয়ে গেছে। তো মানে কিছু একটা বলছে যে ওখানে কিছু একটা আছে, ওখানে কিছু একটা আছে এরকম বলছে, কিন্তু আর কিছু বলতে পারছে না। ওকে উঠানো হলো, পানি দেওয়া হলো, মানে প্রায় 1-1.5 ঘন্টা লাগলো রিকভার করতে। পরে ও ঘটনাটা বললো, এটা হলো। তো তার আগেই মানে গল্প শুনবার আগেই তার বাবা কিন্তু টর্চ নিয়ে গেছে, আরো 4-5 জন লাঠি টাঠি নিয়ে গেছে, কিছু না। ওই জিদিদ মামার বাসার থেকে ফোন করা, মানে ফোন ছিল না, মানে তার বাসায় গেল, তখন মোবাইল ছিল না। তো গেলে বললো যে না, কিছু কোনো মহিষ বাইর হয় নাই, কিছু হয় না, এবং যেটা দেখেছে এটা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেখানে ও বলেছিল এক্সাক্ট জায়গাতে বেড়া ভাঙা, প্রায় 1.5 হাতের মতো বেড়া ভেঙে গেছে। বেড়াগুলো কিন্তু লোহার শিক দিয়ে, মানে লোহার ওই যে তার কাটা দেওয়া বেড়া, গাছ আছে এবং তার কাটা, ওই তার কাটা সুদ্ধা মোচড়ায় ভেঙে পড়ে গেছে, মানে ও যে জায়গা বলছে ওই জায়গাতেই। এটা খুব ইন্টারেস্টিং ছিল। তার 3-4 দিন পরে আমি আবার ওখানে একটা কুটার একটা গাড়িতে বড় একটা প্রজাপতি দেখেছিলাম, দুপুর 12টার দিকে। এত বড় প্রজাপতি আমি কোনোদিন দেখিনি আমার লাইফে, মানে 1 হাতের মতো উইং স্প্যান, ব্লুইশ প্রজাপতি, এবং একটা ডানার মধ্যে একটা চোখ আছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার পাশের একটা মামাতো ভাইকে দেখালাম, এই দেখ প্রজাপতি, একটা বড় একটা প্রজাপতি। ও দেখলো, ওর নাম লিওন, ও দেখলো। কিন্তু এরপরে যখন আমি ফিরে এসে অন্যজনকে নিয়ে গেছিলাম, তখন আর কোনো প্রজাপতি কেউ দেখে নাই আর। তো ওইটা হয়তো উড়ে যেতে পারে, কিন্তু ওই মানে মহিষের ব্যাপারটা, যে বড় মহিষ দেখেছিল, ওইটা নিয়ে ও এখনো ভয় পায় এবং এখনো বলে। তো আমাকে বলেছিল যে এই ঘটনাটা আমি শেয়ার করতে পারি, তো আমি শেয়ার করলাম আজকে। ওকে উইন্ডাস, আপনার ঘটনার প্রশংসা অনেকের কাছেই পাচ্ছি। আমি লাস্ট একটা ঘটনা আছে উইন্ডাস, সেটা আমি ছোট্ট করে, যেহেতু খুব ছোট ছোট করে এখন শুনছি, ছোট করে একটা ঘটনা, সেটা হচ্ছে লাস্টে ইলিশ মাছের একটা ঘটনা আছে, এবং একটা গ্রামে সব মানুষ হারিকেন ব্যবহার করে, ওই ঘটনাটা একটু বলে আমাদের শেষ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলবো। এটা আমার দাদুর থেকে এবং দিদিমার থেকে শোনা। আমার দাদুর সঙ্গে আমাদের গ্রামে মোংলায় নারকেল তলা আমার দাদু বাড়ি, মানে আমার মায়ের বাবা। তো সেখানে দাদুর সঙ্গে আমি একদিন মানে চান পাইতে বাজার বসে, ওখানে আম কাঁঠালের সময় গেছি। তো এখন আসার সময়, মানে বাজারে যাওয়ার সময় দেখতে পাচ্ছি তখন 5:30টার মতো বাজে, সবাই হেরিকেন নিয়ে যায় বাজারে। বিকাল 5:30, বিকাল 5:30, মানে সূর্যের আলো আছে, সবকিছু আছে, এবং খোলা মাঠ, মানে ওখানে রাস্তাটা খোলা, কোনো ধানের জমি সাইডে, কোনো অন্ধকারের কিছু নেই। হেরিকেন নিয়ে যায় কেন? দাদু, এরা হেরিকেন নিয়ে যায় কেন? তো দাদু না আমাকে বললো, মানে বলছে ঠিক আছে বাসায় ফিরবার কথা, এসে বাসায় বলতো আমরা ফিরে আসবে। দাদু ঘটনাটা বলে যে এখন থেকে প্রায় 30-32 বছর আগে, যখন দাদু ওই বাজার থেকে এরকম একটা ইলিশ মাছ কিনেছিল, বড় একটা ইলিশ মাছ এবং কাঁঠাল আরো কিছু তরকারি কিনে আসছিল, তখন প্রথমে যখন আসে দাদু বা ফিরে, ওই জায়গাটা অনেক অনেক ফাঁকা জমি, ধানের জমি, অনেক ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা, ইটের, তখন ইটের রাস্তা ছিল না, তখন কাদার রাস্তা ছিল। তখন দেখে রাস্তার মাঝখানে 2.5 থেকে 3 বছরের একটা মেয়ে আমার দাদু দেখেন দাঁড়িয়ে, মানে হাত দিয়ে বলছে ইলিশ মাছটা রেখে যা, আমাকে দিয়ে যা, এরকম দাদুকে। দাদু কিন্তু বুঝতে পেরেছে যে এই মেয়েটা এখানে আসার কথা না, এবং দাদু মানে ঈশ্বরকে খুব বিশ্বাস করতেন, এবং তারও দিয়েছে বলছে তুই শয়তান, আমি তুই ওকে দেখতে পাচ্ছি না, তুই কিছু না, তুই চলে যা বললে মেয়েটা গড়িয়ে, মানে একদম দাঁড়ানো অবস্থা পড়ে গড়িয়ে রাস্তা থেকে পড়ে ধান খেতে চলে। তো দাদু বুঝতে পারে, দাদু ভয় পায়, দাদুর তখন বয়স 50-র মতো। দাদু মাছটাকে জাপটে ধরে, আর একটা হাতে ব্যাগ, ওই হেরিকেন টেরিকেন তখন নিত না কেউ, কি হেঁটে আরম্ভ করেছে। দেখে কি দাদুর পিছনে পিছনে আরো একটা কুকুর আসছে, এবং সেই কুকুরটা অনেক বড়, অনেক লোম, মানে অনেক বড়, অনেক লোম, গ্রামের কুকুর এরকম লোম হয় না, অনেক লোম এবং খয়েরি ধরনের একটা কুকুর। ওই কুকুরটার সম্পর্কে আমার মামু একদিন বলেছিল, দেখেছিল। তো ওই কুকুরটা আসছে, তো দাদু কিন্তু এবারও বুঝতে পেরেছে যে এটা শয়তানের কাজ, রাস্তা ফলো করছে, এবং কুকুরটা খুব কাছে আছে, মানে জিহ্বা বের করছে। তখন দাদু আবার ফিরে তাকিয়ে দাঁড়িয়ে আবার মানে একটা বাইবেলের কোন একটা পদ পড়ে ধমক দিলে কুকুরটা ফলো করে না। এরপরে যখন দাদুর একটু ভয় হচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা প্রায় 6:30টার মতো বেজে গেছে, 30 বছর আগে, তখন দাদু একটু জোরে জোরে হাঁটছে। এর সময় দেখেন যে বিশাল বড় একটা সাদা ঘোড়া, মানে ক্ষেতের থেকে উঠে একদম তাকে হিট করবার জন্য দৌড়িয়ে আসছে, এবং নাই করে যেরকম ঘোড়া আওয়াজ করে, এরকম ঘোড়া আওয়াজ করে করে আসছে ঘোড়াটা। দাদু ওই দেখে, মানে যে হাতে ভারী ছিল তো কাঁঠালের ব্যাগটা, ওইটা ফেলে দিয়েছেন, বা ইলিশ মাছটা ফেলেন নাই,
তো মাছটা ধরে রেখেছেন, ইলিশ মাছটা ধরে রেখেছেন, কিন্তু ঘোড়াটা খুব দৌড়ে এসে একদম দাদুর সামনে দিয়ে এসে ঘুরে চলে গেল। কিছু করলো না, দাদু বললো পারবি না, আমাকে কিছু করতে পারবি না। কিন্তু দাদু মানে তো প্রায় দৌড়ানো আরম্ভ করেছেন। এসে গেছেন কাছে, প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা, বাট কাছাকাছি চলে আসছেন, দৌড়ানো আরম্ভ করেছেন। এবার লাস্টে যেটা হলো সেটা হলো, রাস্তায় কিছু দূর দাঁড়িয়ে দেখছেন কি এবার একটা সাদা জামা পরা, সাদা একটা শাড়ি পরা একটা বউর মতো দাঁড়িয়ে আছে। দাদু এবার থেমে, ওর সামনে থেমে যখন ক্রস করে যাবে, দাদু তাকাচ্ছিলেন না, মহিলাটা সামনের দিকে তাকিয়েছিল, তো ঘুরলো যখন দাদু দেখলেন যে নাকটা নাই, এবং ও একই কথা বলছে যে মেয়েটাকে ইলিশ মাছ দিলি না কেন তুই, এরকম কেন। তো দাদু বললো যে হয়তো বা ইলিশ মাছ খাওয়া হবে না, কিন্তু আমি কাউকে দিব না। এই বলে দাদু বাসায় চলে আসেন, এবং বাসায় এসে দিদিমাকে বলেন যে এই ইলিশ মাছটাকে দেখো তো, দিদিমাকে বলতো করুণা ইলিশ মাছটাকে দেখো তো, ইলিশ মাছ কিছু হয়েছে কিনা। দিদিমা ইলিশ মাছটাকে দেখে বলছে কি যে ইলিশ মাছটা তো পচে গেছে, তুমি এই ইলিশ মাছ কেন কিনে আনলা। দিদিমা কিন্তু কিছুই জানেন না এই ব্যাপারে, এবং বাজারে গেলে আর তো কিছু আনলা না। তো এটা দিদিমা আমাকে আগে বলেছিলেন, এবং আমি দিদিমার কথা শুনে দাদু থেকে শুনলাম। কিন্তু আমি আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এখনো মানুষ ওখানে হেরিকেন নিয়ে চলাফেরা করে। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি হেরিকেন কেন জ্বালাচ্ছেন তো না, হেরিকেন কেন লাগে হেরিকেন থাকে, টেমি থাকে, এবং ওখান থেকে যখনই বাজার করে আসেন ওই হেরিকেন ধরে ধরে, মানে সন্ধ্যা 6টা, 6:30, 7টার দিকেও হেরিকেন, মানে অন্ধকার না তাও হেরিকেনটা ধরে আনেন মানুষ। এরকম একটা ইউজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে এখানে। আমি আমার স্টোরিটা শেষ করতে চাচ্ছি। এবং ওকে, থ্যাংক ইউ। মানে তো ওরা কি পচা মাছ যেন না খায় এর জন্য ওরা খুব আমাদের ওখানে যে মাছটা ওখানে আগে পচা ছিল না, কিনেছিলেন কি পচা? পচা মাছ তো ওখানে তো ইলিশ মাছ ধরা হয়। আচ্ছা, মানে একদম ধরা মাছ, মানে টাটকা মাছ একদম পুরোপুরি কেনা হয়েছিল এবং পরে পচে যায়। সবাই সবাই ভয়ে হাইকেন ইউজ করে, মানে যদি এখনো অন্ধকার ইউজ হয়ে করে, যায়। হ্যাঁ। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে হারিকেন নিয়ে দিনের বেলায় মানুষ চলাফেরা কোন করছে। জায়গায় আছে? চান পাই মোংলা বন্দর নারকেলতলা গ্রামে। খুব ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং এই ঘটনাটা। এবং একজন লিসনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত জিন যেটাই বলেন না কেন, যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে 2 বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদা বাড়িতে যাওয়ার ডিসিশন নেই। আমি রাজশাহী থাকি, আমার দাদা বাড়ি নাটোরে আমি রাত 8টার দিকে পৌঁছাই। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদা বাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে 10টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশে লোকজন ছিল না, মাত্র দুটা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে 3জন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমরা আমার দাদাবাড়ি 5 কিলোমিটারের ভেতরে গ্রামের মধ্যে একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না। ভাড়া বেশি দিতে চাইলাম, তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন। তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন তিনি তাই পরা ছিলেন। তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন যাই আল্লাহর নাম করে। তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম, আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন। এবং তিনি যখন বলছেন তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম। তিনি যখন বসছেন আর কি ভ্যানে, তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করলো। রাস্তায় এক জায়গায় একটা বড় বটগাছ আছে। লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসের গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বট গাছটা থেকে যখন প্রায় 1/2 কিলোমিটার দূরে আমরা তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে এখানে কিছু মরে পড়ে আছে কিনা, যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে দিনে এমন গন্ধ পাইনি কিংবা কিছু দেখিনি। হঠাৎ সে বলল, ভাই দেখেন সামনে কোথায় যেন আগুন লেগেছে।
আমি ওর সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, তুমি তোমার মতো ভ্যানে চালাও। এদিকে যখন আমরা বট গাছটার কাছাকাছি আসলাম তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো, মনে হচ্ছিল ঝড় হচ্ছে, অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হলো। তারা বারবার ভ্যানের সামনে পড়ে আর ভ্যান চালক হুট হাট বলে তারা দাঁড়ানোর চেষ্টা করে। কোনো মতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম। উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায় তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দাদা বাড়িতে। আমাকে জানানো হলো যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে, আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই, আমার ঘরের লাইট অফ করা ছিল, কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন অথচ তার ঠোঁট নড়ল না। যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আর তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি, তবে এখনো আমি মাঝে মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। এরকম অদ্ভুত কিছু ঘটনা রেগুলারই ঘটে এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। এবং আমি রিসেন্টলি একটা খুব উইয়ার্ড একটা ঘটনা শুনেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি, মুভিটার নাম আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ইনসিডিয়াস, এন্ড এটা আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আর যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু মানুষ যারা কিনা কোমায় চলে যায় এবং আবার তারপরে ফিরে আসে, তাদের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তারা ফিরে এসে যে সমস্ত ঘটনা বলেন সেই সমস্ত ঘটনাগুলো খুব অদ্ভুত। সেগুলো নিয়ে আমরা আজকে শো মাঝখানে আলোচনা করবো, আপনাদেরকে জানিয়ে দেবো যে অনেকেরই এরকম হয়েছে যে দেখা গেছে যে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। এই সময় হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে অপারেশন থিয়েটারের মধ্যে তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে নিয়েই ডাক্তাররা ব্যস্ত, তার অপারেশন চলছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি শুনেছি এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি জেনে খুবই অবাক হয়েছি এবং নিশ্চয়ই আপনাদেরও খুব অদ্ভুত লাগবে এই ঘটনাগুলো।